गुड मर्निंग फ्रम জয়সলমীর। আজ 18 ডিসেম্বর 2024। আজ সকালে আমরা এসে পৌঁছেছি রাজস্থানের সোনার শহর জয়সলমীরে। এসেই দেখে নিয়েছি জয়সলমীর ফোর্টের খুঁটিনাটি এবং তার সাথে রাজার এবং রানীর মহল, যা আমার আগের ভিডিওতে আছে। এই ভিডিওতে আমরা দেখে নেব জৈন টেম্পল, লক্ষ্মীনাথজি কি টেম্পল এবং তার সাথে আরও কিছু মন্দির। এছাড়াও আমরা দেখব গাদিসার লেক, পাটোয়া কি হাভেলি, নথমলজি কি হাভেলি, রাজার প্যালেস, ব্যাস যাত্রীর মতো বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাজস্থান পর্ব 2। দশের চক থেকে বাঁ দিকে চামুন্ডা মন্দির ক্রস করে সোজা 50 মিটার মতো এগোলেই আপনারা পৌঁছে যাবেন জৈন টেম্পল। এখানে টোটাল 7টা জৈন টেম্পল আছে, যেগুলি সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায় এবং আবার সন্ধে 6:30 নাগাদ খোলা হয়। এখানে সব মন্দিরেই ওই একই টাইমিং, তাই চেষ্টা করবেন মন্দিরগুলি সকাল সকাল দেখে নেওয়ার। জৈন টেম্পলে কোনো প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি না থাকলেও মোবাইল ফোনের জন্য ফোন পিছু 50 টাকা চার্জ দিতে হয়। ক্যামেরার জন্য আলাদা করে কোনো চার্জ লাগে না, ওই 50 টাকাতেই আপনার মোবাইল ও ক্যামেরা দুটোই অ্যালাউড। ফটো তোলার যদি ইচ্ছা না থাকে তাহলে আপনারা মোবাইল বাইরে জমা রেখেও ভেতরে যেতে পারেন। আমরা এখন জৈন টেম্পলে চলে এসেছি। এই জৈন টেম্পলের ইতিহাস হচ্ছে, জৈনদের টেম্পল আগে ফোর্টের নিচে ছিল, বাইরে ছিল, ফোর্টের মধ্যে ছিল না। তো তখন যেহেতু মুঘলরা অ্যাটাক করে ওদের টেম্পল ভেঙে টেঙে দিচ্ছিল, তো সেই ক্ষেত্রে তখন সেই সময় যিনি রাজা ছিলেন, তো জৈন ধর্মাবলম্বী যারা, তারা রাজাকে এসে রিকোয়েস্ট করেন যে ফোর্টের মধ্যে একটা মন্দির বানাতে। তো যেহেতু রাজা হিন্দু ছিলেন, বুঝতেই পারছেন, রাজপুত, তো উনি জৈনদের মন্দির কেন বানাবেন, তো সেক্ষেত্রে উনি শর্ত রাখেন যে ওই মন্দিরের মধ্যে যদি হিন্দু দেবদেবীরও মূর্তি রাখা হয় তাহলে উনি মন্দির বানাতে দেবেন এবং বানাবেন, নাহলে বানাবেন না। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই জৈন টেম্পলের মধ্যে হিন্দু দেবদেবীর মূর্তি আছে, কিন্তু একটু যদি আবার যদি এখানে দেখাই, এখানে আপনি জৈনদের বিভিন্ন তীর্থঙ্করদের ছবিও পাবেন। তো এটা একটা আলাদা ধরনের কম্বিনেশন, যেখানে জৈন টেম্পলের মধ্যে হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া যায় এবং তারপর থেকে এইভাবে পুজো হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে এখানে এই জৈনদের দিগম্বর আর শ্বেতাম্বর দু ধরনের আর কি ভগবান হয়, তাদের মধ্যে শ্বেতাম্বরই বেশি। তো এই এদের মোটামুটি 7খানা টেম্পল এখানে আছে। তো একটু ঘুরে দেখে নেবেন। আর চলুন আমি যদি দেখিয়ে দিতে পারি আমি দেখাচ্ছি, পাশাপাশি আছে, চলুন। প্রতিটা জৈন টেম্পলের স্ট্রাকচার এবং ইন্টেরিয়ার আলাদা আলাদা, তাই চেষ্টা করবেন প্রতিটা জৈন টেম্পলেই যে পুরো ভালোভাবে সেগুলো দেখে নেওয়ার। 7টা জৈন টেম্পল যদি আপনাকে ঘুরতে হয় তাহলে মোটামুটি ধরে রাখুন 1 ঘন্টা মতো টাইম লাগবে, যদি ভালোভাবে আপনারা ঘোরেন। তো সেক্ষেত্রে একটু হাতে টাইম নিয়ে অবশ্যই যাবেন, তবে খুব বেশি সময় নষ্ট করবেন না, কারণ বহু কিছু দেখার আছে এই ফোর্টের মধ্যে। এখানে একবার কারুকার্যগুলো দেখুন, কি অসাধারণ! মানে এই যে মূর্তিটা তখনকার দিনে কিভাবে কাটিং করে বানানো হয়েছে দেখুন, তখন কিন্তু এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না। এই মন্দিরের কারুকার্য দেখলে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়।
বাজে 11:30। আমরা এই লক্ষ্মীনাথজিকা মন্দির চলে এসেছি। আমার পিছনে এইটা হচ্ছে মন্দিরটা। আর আপনারা যদি দেখেন এই রাস্তাটা, এই যে রাস্তাটা, এই চামুন্ডা মাতা মন্দিরের একদম পাশ দিয়ে, বাঁ পাশ দিয়ে সোজা চলে আসবেন, এলেই এই মন্দিরটা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের একবার কাজগুলো দেখাই। এই যে ওই কাজটা দেখছেন, এটা কিন্তু কাঠের না, এটা পাথরের। পাথরের এত সুন্দর কাজ, মানে দেখে মনে হবে কাঠের না, এটা পাথরের কাজ। দেখুন একবার, মানে যে করেছে কতটা নিখুঁত আর কত দিন ধরে করেছে একবার ভাবুন। আর এই ঝরকাগুলো দেখুন। আচ্ছা, মন্দিরটার নাম হচ্ছে লক্ষ্মীনাথজিকা মন্দির। লক্ষ্মীনাথ মানে হচ্ছে ভগবান বিষ্ণু। তো ভগবান বিষ্ণুরই আশা করি মন্দির। তো গিয়ে একবার দেখে নি, চলুন। আচ্ছা, আমরা এখন আছি রত্নেশ্বর মহাদেব টেম্পলের সামনে। আমরা যদি ফোর্টের এই দশেরা চক থেকে বাঁ দিকে চলে আসি, মানে যেদিকে চামুন্ডা মন্দির আছে ওই বাঁ দিকে চলে আসি, ফার্স্টে পড়বে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। তো অন্নপূর্ণা ভান্ডারে এখানে নাম শুনেই বুঝতে পারছেন যে এই জায়গাটা খাবারের মেন স্টোর ছিল। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার পেরিয়ে একটু এলেই আপনার পড়বে লক্ষ্মীনাথ টেম্পল। লক্ষ্মীনাথ টেম্পলের একদম পাশ দিয়ে একটু জাস্ট ওই 10-12 পা এলেই এই রত্নেশ্বর মহাশিবের টেম্পল পড়বে। এটা অ্যাকচুয়ালি 1500 শতাব্দীতে বানানো একটা টেম্পল, অনেক পুরনো, এবং এটাই একমাত্র যেটা ইস্ট ফেসিং, মানে শিবের মুখ ইস্ট ফেসিং, এরকমই একটাই টেম্পল এখানে আছে। তো চলুন দেখে নিয়ে, এটা দেখে নিয়ে আমরা যদি পারি, আমি জানি না খুঁজে পাবো কিনা, মুকুলের বাড়িটা একবার দেখে নেবো যদি পারি। সেই সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লার সিনেমার মুকুল, তার যে বাড়ি দেখানো হয়েছিল সিনেমাতে, ওটা যদি খুঁজে পাই, কারণ কোথা দিয়ে যেতে হবে বুঝতে পারছি না। এইদিকেই, হ্যাঁ, এখান থেকে আর একটু সোজা এই সাইডে যেতে হবে। এই দিকটা, এই গলিটাতে যেতে হবে। তো যদি খুঁজে পাই আপনাদের দেখাচ্ছি। চলুন আগে এই শিব মন্দিরটা দেখে নিই। খুঁজে পেয়েছি আলটিমেটলি। সেটা হচ্ছে লক্ষ্মীনাথ টেম্পল, যেটা ওখান থেকে সোজা যে রাস্তাটা আসছে, মোটামুটি ওই ধরুন 50 পা মতো এসে, হ্যাঁ, বাঁ দিকে তাকালেই একটা খান্ডার টাইপের পাবেন। এইটা হচ্ছে এইটা। দুপুরে খাবার জন্য আমরা চলে গেছিলাম নিউ চন্দনশ্রী রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ফোর্টের ঠিক বাইরে, মানে অক্ষয়পোল থেকে ঠিক বাঁ দিকে গেলেই আপনার রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এখানে খাবারের কোয়ালিটি সাথে কোয়ান্টিটিও বেশ ভালো, মানে অল্প টাকায় যদি খেতে চান তো এটা বেস্ট হবে বলে আমার মনে হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা এই লাঞ্চ করে একটু বেরিয়ে পড়লাম। ওই একটা অটো বুক করে নিয়েছি। গাদিসার লেক, পাটোয়া হাভেলি, রাজার যে মহারাজা প্যালেস আর বিয়াস ছাত্রী, এই চারটেও দেখিয়ে দেবে। তো একটু বার্গেনিং টার্গেনিং করে মোটামুটি 400 টাকায় হ্যাঁ করেছে। তো এগুলো দেখে নেবো। আমরা প্রথমে চলে যাব হচ্ছে গাদিসার লেক। তো চলুন, গাদিসার লেকেরও একটা ইতিহাস আছে, তো ওটা গাদিসার লেকে গিয়েই বলছি। আমরা এখন চলে এসেছি গাদিসার লেকে। এইটা হচ্ছে লেকটা। তো এই লেকটা অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা 7টা অবধি খোলা থাকে। এখানে লোকজন বোটিং টোটিং করে। তো বোটিংয়ের কত কি চার্জেস আমি বলে দেবো আপনাদের, বা নিচে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে সন্ধ্যেবেলা
ফাউন্টেন শো হয়, মানে লাইট থাকে, লাইট অ্যান্ড ফাউন্টেন শো হয়। তো আপনারা যদি সন্ধ্যাবেলা আসতে পারেন তাহলে সেটা সন্ধ্যাবেলা একবার এসে দেখে নেবেন। আমার সময় হবে না বলে আমি এখনই এসেছি। এখানের গারিসার লেকের যে ইতিহাস, সেটা হচ্ছে গারিসার লেক প্রথম নির্মাণ করেছিলেন হচ্ছে মহারাজা জয়সওয়াল, মানে যিনি জয়সালমীর তৈরি করেছিলেন। ওই সময় জয়সালমীর ফোর্ট তৈরি করার সময়ই উনি 1156 খ্রিস্টাব্দে এই লেকটা, বা এটা অ্যাকচুয়ালি রিজার্ভার হিসেবে উনি তৈরি করেন। কারণ তখন জয়সালমীরে কোনো জল ছিল না, তো অল্প যদি ছিটেফোঁটা বৃষ্টি হতো যাতে সেই জলটাকে প্রিজার্ভ করা যায় ওই জন্য, এবং ব্যবহৃত জলকে যাতে আবার ইউজ করা যায় তার জন্য উনি এই লেকটা তৈরি করেন সেই সময়। তো সেই সময় এরকম হতো যে এখানকার যারা মানুষ তারা মানে কোনোদিন স্নানই করেনি, কারণ স্নানের জন্য জল নষ্ট করা যাবে না, এরকম অবস্থা ছিল, এত জলকষ্ট ছিল। পরবর্তীকালে 1367-তে মহারাজা গরিশার সিং উনি এই লেকটাকে রিনোভেট করেন। তো ওনার নামেই এই গর্সি সিং এর নামে এই লেকটার নাম হয় হচ্ছে গরিশার লেক। এবং তারপরে পরবর্তীকালে কিছুদিন আগে যখন ইন্দিরা গান্ধী ক্যানেল হয়ে যায়, লংগেস্ট ক্যানেল আপনি জানেন ভারতবর্ষে, তো যখন ওটা হয়ে যায় তারপর থেকে এখানে তো মানে জল থাকেই। সেই জয়সালমীরের যে জলকষ্ট সেটা আর নেই, এখন অ্যাভেলেবেল জল, তো সেই ব্যাপারটা আর নেই। এখানে আরেকটা ব্যাপার আছে, এইখানে দুটো পোল বা দরজা আছে, এর মধ্যে একটা পোলের নাম হচ্ছে তিলকি পোল। তো তার একটা ইতিহাস আছে। তো চলুন তিলকি পোলের ওখানে গিয়ে, সামনে গিয়ে যেখান থেকে অ্যাকচুয়ালি বোটিং হয়, ওখানে গিয়ে তার ইতিহাসটা আপনাদের বলবো। আচ্ছা, আমরা এখন চলে এসেছি এই তিলকি পোল, এইটা। হ্যাঁ, পোল মানে তো আগেই বলেছি আপনাদের যে দরজা, তো এটা থেকে মেনলি বোটিং করা হয়। এই তিলকি পোলের যে গল্প সেটা হচ্ছে, তিলো নামে একজন বাইজি ছিলেন যিনি পাকিস্তানের হায়দ্রাবাদে থাকতেন। তো সেই সময় মানে রাজার কাছে আসতেন, এসে ওই নাচতেন টাচতেন এবং প্রচুর পরিমাণে পয়সা নিয়ে আবার হায়দ্রাবাদে ফিরে যেতেন। তো এরকম করার পরে ওনার হঠাৎ ইচ্ছা হয় যে আমি এই জয়সালমীরের জন্য থেকে এত টাকা নিয়ে যাচ্ছি, তো জয়সালমীরের জন্য কিছু করব। উনি কি করেন, এইখানে এই দরজাটা বানান। দরজাটা যখন উনি বানালেন তারপরে এখানে যারা ব্রাহ্মণ তারা অবজেকশন দেওয়া শুরু করলো যে না, একজন বাইজি দরজা বানিয়ে দিয়েছে, এই দরজা ইউজ করা যাবে না। রাজার কাছে খবর গেল, তো ফাইনালি রাজার কিছু করার নেই, রাজা বললেন যে ঠিক আছে দরজা ভেঙে দাও। এবার এই দরজার উপরে কোনো এক জায়গায় নারায়ণের একটা মূর্তি ছিল, নারায়ণের মূর্তি আছে যেখানে, সেই ভাঙবে কি করে? ফলে ওই দরজা আর ভাঙা যায়নি। কিন্তু কিছু করার নেই, মানে যেহেতু দরজা ভাঙা যায়নি, এবার ফলে কি হয়, রাজা বা রাজ পরিবারের কেউ যদি কোনো কারণে, এটা এখনো আছে, যদি কোনো কারণে গঙ্গর উৎসব বা দশেরাতে এখানে আসেন, ওনারা কিন্তু এই গেটটা ইউজ করেন না। এবং এখানকার লোকাল মানুষও, ব্রাহ্মণরা তো আছেই, রাজ পরিবার আছেই, লোকাল মানুষও এই গেটটা একটু অ্যাভয়েড করতে চান। তো ফলে এই জায়গাটা শুধু এই টুরিস্টদের বোটিং এর জন্য ইউজ হয়, বাকি এখানকার লোকাল মানুষ থেকে শুরু করে সবাই ওই দিকে একটা গেট আছে, ওই গেট দিয়ে ভেতরে ঢোকেন। তো চলুন আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। মোটামুটি আর বোটিং করব না, বুঝতেই পারছেন সময় নষ্ট হবে শুধু শুধু, এত রোদ তার মধ্যে। ফলে আমরা এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই। জয়সলমীর ফোর্টের ঠিক বাইরেই তিনটে দারুণ হাভেলি আছে, একটা পাটোয়া কি হাভেলি, নেক্সট নাথমল কি হাভেলি এবং সালিম সিং কি হাভেলি। আপনারা একে একে সেগুলো দেখে নিতে পারেন। আমরা এখন চলে এসেছি পাটোয়া কি হাভেলিতে। তো এই পাটোয়া কথার অর্থ হলো বিজনেসম্যান, মানে বিজনেসম্যানদের লোকাল ভাষায় পাটোয়া বলা হতো। তো এই পাটোয়ার হাভেলি তৈরি করেছিলেন যিনি, ওনার নাম হচ্ছে গুমান চাঁদ পাটোয়া। 1800 সালে উনি হাভেলি নির্মাণ শুরু করেন। এরকম টোটাল উনি 5খানা হাভেলি তৈরি করেছিলেন। আপনি একবার ঝরকার ডিজাইনগুলো দেখুন, অসাধারণ, মানে এত নিখুঁত ডিজাইন।
তো 1800 সালে উনি নির্মাণ কাজ শুরু করেন। এক একটা হাভেলি বানাতে ওনার টাইম লেগেছিল প্রায় 12 বছর। এরকম 5টা হাভেলি 5×12 = 60, মানে 1860-এ ওনার এই নির্মাণ কার্য শেষ হয়। তো এই হাভেলির উপর পার্টে ওনারা থাকতেন, মানে ফ্যামিলি থাকতো, আর নিচে হতো অ্যাকচুয়ালি গার্মেন্টসের গুদাম। আর এখন আপাতত আর পাটোয়ারা এখানে থাকে না, ওনারা এই প্রপার্টি বিক্রি করে দিয়েছেন এবং জীবনলাল কোঠারি এটা কিনে নিয়েছিলেন, কিনে এটাকে মিউজিয়াম বানিয়ে দেন। তো চলুন সেই মিউজিয়ামের একটাতে আমরা ঢুকবো, ঢুকে দেখবো যে পাটোয়ারদের জীবনযাপন কেমন ছিল, কি কি ইউজ করতেন না করতেন, এগুলো আছে। আর মিউজিয়ামের টিকিট ফি হচ্ছে 150 টাকা করে পার হেড। তো চলুন দেখে নিই। এইগুলো হচ্ছে ওয়েট মাপার বিভিন্ন ওয়েটগুলো, যেগুলো দিয়ে দাঁড়িপাল্লায় ওয়েট করে, ওয়েট অ্যান্ড মেজার্স। আর এটা হচ্ছে তখনকার দিনে ইনকাম ট্যাক্সের রেট। দেখুন, টোটাল 3500 ইনকাম হলে 8 পয়স ইনকাম ট্যাক্স দিতে হতো। এইগুলো সেই সময়ের জাতি, যেগুলো দিয়ে সুপারি টুপারি কাটা হতো, আমাদের ঠাকুমাদের ছিল, আমরা দেখেছি একটা দুটো। আর এইগুলো সেই সময়ের হাত পাখা, এগুলো হচ্ছে সব হাত পাখা। এগুলো হচ্ছে চশমা, পেন, মানে ওনারা যে জিনিসপত্রগুলো ব্যবহার করতেন সেইগুলো। এটা সেই সময় ওনাদের ব্যবহৃত ঘড়ি। এগুলো সব টেবিল, এখানে ফোন, প্রিন্টিং প্রেস টাইপের ছিল। এটা তখনকার দিনের পাখা। এটা সেই রাজস্থানের বিখ্যাত কোটা শাড়ি। এটা হচ্ছে বেনারসি। এদের মানে এই যারা পাটোয়া ছিলেন ওনাদের ট্র্যাডিশনাল ড্রেস এরকম। এগুলো সব তালা চাবি, দেখুন কত ধরনের তালা চাবি আছে এখানে, দেখুন। বিভিন্ন মানে ব্যাঙের মতো, মাছের মতো, ঠিক আছে, এটা পিছে আকৃতি, সিংহ, বিভিন্ন টাইপের তালা চাবি। এটা হচ্ছে রেডিও, একটা লকার, এটা বুঝতেই পারছেন পাশা খেলার জন্য এই পাশা। আচ্ছা, এটা হচ্ছে রেকর্ডিং, গান শোনার জন্য। আর তো এইটা হচ্ছে বেড, ওনাদের বেডটা একবার দেখুন, এই পুরো বেডটা হচ্ছে রূপোর। মানে কি পরিমাণ পয়সা ছিল ভাবা যায়, রূপোর বেড। আর এইটা হচ্ছে নতুন প্রজন্মের কেউ এলে তার জন্য এই সিংহাসন যেমন থাকে, সিংহাসন না, দোলনা, এটা হচ্ছে দোলনা যেমন থাকে। এগুলো বেশিরভাগই মহিলাদের। এই ড্রেসিং টেবিল, সাজ, আসবাবপত্র, ঝুড়ি, এগুলো ছোট সেলাই মেশিন আছে, এছাড়া শাড়ি টাড়ি এইগুলো আছে। বেশিরভাগই মহিলাদের। একবার ঘরগুলো ডিজাইনগুলো দেখুন, মানে যে করেছে সে কতটা শৌখিন। এবং এই যে এই কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সোনার। আগেই বলেছি এখানে যে ফ্রেস্কো পেন্টিং গুলো হতো সব সোনা দিয়ে হতো, এই জন্য এত গ্লো করছে। এইগুলো একবার দেখুন, অসাধারণ অসাধারণ। এরপরে আমরা চলে এসেছিলাম ওনাদের রান্নাঘরে। রান্নাঘরে যা যা থাকা দরকার, মানে নুডল মেশিন, কেরোসিন স্টোভ, থালা, বাটি, বালতি, এগুলো জুসার গ্রাইন্ডার, এগুলো শিল নোড়া থেকে শুরু করে মানে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছে ওনাদের রান্নাঘর। এবং এর
পরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ছোট টেবিল চেয়ার, খাবার জন্য যে টেবিল হয় সেই টেবিল। এটা ডাইনিং রুম টাইপের জায়গা। এখানে আমরা দেখে নিয়েছিলাম বিভিন্ন টাইপের বাদ্যযন্ত্র। এরপরে আমরা যে জায়গাটায় চলে এসেছিলাম সেটা অ্যাকচুয়ালি একটা ড্রয়িং স্পেস। তো সোফা থেকে শুরু করে সেটা দারুণ, মানে অসাধারণ। এখানে দেওয়ালের কারুকার্যগুলো একবার দেখুন, মানে কি নিখুঁত, কি অসাধারণ। মানে মনে হবে এটা দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখি, এত সুন্দর। এরপরে আমরা চলে এসেছিলাম পাটওয়াকি হাভেলির ছাদে। ছাদ থেকে পুরো সিটিটার একটা দারুণ ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে জয়সলমের ফোর্ট। লেখাটা একবার দেখুন। সত্যি কিনা জানি না। এখানে মোটামুটি পাটওয়াকি হাভেলি শেষ। তো এরপরে আমরা চলে যাব নাথমালজি কি হাভেলি। পাটওয়াকি হাভেলি থেকে নাথমালজি কি হাভেলি বেশ কাছেই, খুব একটা ডিস্টেন্স না। যদিও নাথমালজির হাভেলির ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। আমরা এখন চলে এসেছি এই নাথমালজি কি হাভেলির সামনে। তো এই হাভেলিটা রাজা বেরিসাল সিং, সেই সময়ের যিনি রাজা ছিলেন, 1885 সালে ওনার দেওয়ান নাথমালজিকে এটা গিফট করেছিলেন এই বাড়িটা। তো এটা যদি আপনি ভালো করে দেখেন, এটা বানিয়েছিল হচ্ছে দুজন মুসলিম মিস্ত্রি। তো এই ঘরের যে দুটো পার্ট, এইখান থেকে আমি যদি ডিভাইড করি তাহলে দুটো যে পার্ট দুই ভাই বানিয়েছিল। তো দুটো পার্টই একটু করে হলেও পার্থক্য আছে, খালি চোখে যেটা ধরা শক্ত। আর এই বাড়ির উপরে, মানে এই উপরে ফ্যামিলিরা বসবাস করতো এবং নিচে আপনার এইগুলো সব গুদাম ছিল। তো এখনো ফ্যামিলি বসবাস করে এখানে। নাথমালজির যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি এখনো বসবাস করে, ফলে এখানে ঢোকা আর কি নিষিদ্ধ, আমাদের বাড়ি থেকে বাইরে থেকেই দেখতে হবে। তো একবার দেখে নিন ঝরকাগুলো, দারুণ, অসাধারণ। আমরা এখন চলে এসেছি মহারাজা প্যালেসে। তো এই দিকটা একটা মিউজিয়াম করা আছে। এই মিউজিয়ামটা আপনারা যেতে পারেন, তবে আমার মনে হলো এটা খুব এক্সপেন্সিভ। মানে একটা মিউজিয়ামের জন্য 160 টাকা করে এন্ট্রি ফি, তার সঙ্গে সঙ্গে আবার ক্যামেরার জন্য 30 টাকা লাগবে। আমার কাছে একটু বেশি মনে হলো। যাই হোক, আমি আর যাচ্ছি না। আপনারা যদি যান, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি এক্সটেরিয়র ডিজাইনটা খুব সুন্দর, আপনি যদি ঝরকাগুলো দেখেন এখানে দারুণ। তবে পাটোয়ার হাভেলি দেখে আসার পরে এটাকে একটু নর্মাল বলে মনে হচ্ছে, মানে মোর অর লেস সেম মনে হচ্ছে। বাট আপনি যদি ডাইরেক্ট আসেন, পাটোয়াকি হাভেলি না দেখে বা এই যে স্পেশাল হাভেলিগুলো আছে সেগুলো না দেখে যদি আসেন, তাহলে দারুণ লাগবে। এক্সটেরিয়র ডিজাইনটা কিন্তু দারুণ। আর এখানে ভিতরে অলরেডি একটা হোটেলও আছে। তো আপনারা হোটেলে চাইলে থাকতেও পারেন, যদি না থাকবো মনে করেন তাহলে মিউজিয়ামটা দেখে নিতে পারেন।
আমরা এখন চলে এসেছি বিয়াস ছাত্রী। এখন এই 6:45 বাজে, এবার সানসেট হবে। এই জায়গাটা অ্যাকচুয়ালি মেনলি ফেমাস হচ্ছে সানসেটের জন্য। এখানে প্রচুর সিনেমারও শুটিং হয়েছে। তো যদি বলি বিয়াস ছাত্রী জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে সমাধিস্থল, ব্রাহ্মণদের যে সমাধিস্থল সেটাকেই বিয়াস ছাত্রী বলা হয়। আর রাজাদের যে সমাধিস্থল ওটা হচ্ছে বারাবাগ, ওটা অন্য জায়গায় আছে। তো এগুলো হচ্ছে ব্রাহ্মণদের সব সমাধিস্থল। সেই হিসেবে একটা করে সমাধি স্তূপ করে রাখা আছে এখানে। আর এই দিকটা যদি দেখাই, এই সামনে এটা হচ্ছে জয়সলমীর ফোর্ট। তো এখানে সানরাইজের সময় এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়, সানসেটের সময়ও দারুণ লাগছে। আর এই দিকটা যদি দেখেন, এই এখন সানসেট হচ্ছে আমরা যখন এসছি। বিয়াস ছাত্রীর এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। বিয়াস ছাত্রী মোটামুটি সকাল 9টা থেকে আর সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, তার মধ্যে আপনারা যখন খুশি আসতে পারেন। খাবার দাবার কোয়ালিটি বেশ ভালোই। তো আমরা অর্ডার করে নিয়েছি চিকেন রো পিৎজা, তার সাথে রাইস, আর আমি একটা চাপাটি খাবো বা রাইসই প্রেফার করে। এখানে প্রবলেম হচ্ছে, এখানে রাইস খুব একটা আমরা কোথাও পাচ্ছিলাম না। তো এই হোটেলে রাইস পেয়েছি। আর চিকেন রো পিৎজাটা মোটামুটি 5 পিসেরা দিয়েছে, বললো 380 টাকা প্রাইস। ঠিক আছে, বড় পিস দিয়েছে। খাবার কেমন লাগছে? খাবার তো বেশ ভালো, আমিও খেয়ে দেখলাম, খাবার কোয়ালিটি বেশ ভালো। তো চলুন আজকের মতো গুড নাইট জানাচ্ছি। কালকে আমরা যাব হচ্ছে স্যান্ড ডিউনসে। তো সেক্ষেত্রে স্যান্ড ডিউনসে কি কি অ্যাক্টিভিটি করছি, কিভাবে যাচ্ছি, মাঝখানে ভুতুরে গ্রাম পড়বে, তো সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানেই গুড নাইট জানাচ্ছি। ওকে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না কিন্তু, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।